আপনি কি আমার কথা শুনতে পান? জি স্যার। আচ্ছা দেখেন, আপনাদের আমি যদি এই কোডিং না করিয়ে শুধু থিওরি পড়িয়ে যাই, আসলেই কোনো লাভ হবে না। আপনাদের শুধু না বুঝে মুখস্থ করা হবে, এক্সামে লিখে দেওয়া হবে। এজন্য এখানে উপায় নাই। এখানে আপনাদের অবশ্যই এগুলো দেখানো লাগবে। আর আপনাদের তো বললাম এখান থেকে কিন্তু থিওরি রিলেটেড ১-২ টা সংজ্ঞা এবং এক্সাম্পল লিখতে দিব আমি। এরকম যে বললাম ২ টা কনস্ট্রাক্টর বানান, ৩ টা কনস্ট্রাক্টর বানান, এইভাবে ইমপ্লিমেন্ট করেন। যেমন এই এক্সামে তো অনেকটা সহজ একটা কোড দিয়েছিলাম যে ম্যান ক্লাস বানান, সেখানে অ্যাট্রিবিউট গুলো ভ্যালু যেন এটা হয়। ওকে, তাহলে আমরা আবার যেখানে ছিলাম ফিরে আসি। আচ্ছা আমরা জানি কি করতেছিলাম। আচ্ছা কি করতেছিলাম হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিব না। আচ্ছা এখানে আবার এরর শো করে কেন? আচ্ছা আমরা চাচ্ছিলাম যে আমাদের যদি কনস্ট্রাক্টরটা ওভারলোড করার দরকার হয়, মানে দেখেন আমরা এখন একটা একটা প্যারামিটার এখানে সেন্ড করব না। দ্যাট মিন্স বিষয়টা এরকম হবে, আমরা এখান থেকে ভার্সিটি নেমটা দিব না। এখানে আপনাদের মেথড ওভারলোডিং এর কনসেপ্টটাও একটু ক্লিয়ার হবে, দেন এটা আপনাদের পরে আবার ডিটেইলস আলোচনা করা হবে। এখানে আমি বাই ডিফল্ট নর্দার্ন দিয়ে রাখলাম। আপনারা কি আমার কথা শুনতে পান? জি স্যার। আচ্ছা কেউ একজন জি স্যার। মেসেজ দিচ্ছেন। আচ্ছা তাহলে বলেন তো দেখি এখানে এরর কেন দেখাচ্ছে? আমরা তো রান করলাম একটু আগে। তো এরর ডিফাইন করতে তো পিসি নট রেসপন্ডিং দিচ্ছে। আচ্ছা হোয়াট এভার, যাই হোক আমরা এইটাকে একটু সরিয়ে আসি এখান থেকে, এখানে ওটা ঠিক হতে লাগুক। আচ্ছা আমরা রান না করলে আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? না স্যার, আমরা কিছু দেখতেছি না। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা এখানে এরর শো করুক, সমস্যা নাই। কি হলো? আচ্ছা আবার লিখে দেখি। আপনারা কিন্তু এই কোডগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এখানে আপনাদের আমি যেটা বুঝানো, ও আচ্ছা এখানে তো লেখা ভুল হয়ে গেছে। আচ্ছা খেয়াল করা হয় নাই। এখানে শুধু নিউ রেখে রাখছি, এজন্য এররটা শো করতেছিল। কারণ আচ্ছা নিউ স্টুডেন্ট, আমরা একটা স্টুডেন্ট বানাই। শুধুমাত্র আপনারা যদি অবজেক্ট কনস্ট্রাক্টর ক্লাস এগুলো মনে মুখে মুখে জানেন তাহলে কিন্তু হবে না। তো এখানে হচ্ছে আমরা নতুন স্টুডেন্ট বানালাম, নাম হচ্ছে করিম। এস 25, 30 এজ একটু বেশি হয়ে যায় স্টুডেন্ট হিসেবে, যাই হোক দিছি তো দিছি। ওকে, এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আমরা কিন্তু এখানে যদি নর্দার্ন ইউনিভার্সিটি নেম নাও দেই তাহলেও কিন্তু এই যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্টের ইউনিভার্সিটি নেমটা নর্দার্ন হিসেবে সেট হয়ে যাবে। এই যে আমাদের এখানে যে দুটো সেট হচ্ছে, এবং এই কনস্ট্রাক্টরটা আমরা যেহেতু এখন 3টা ভেরিয়েবল দিয়েছি, সো আমাদের কনস্ট্রাক্টর কল হবে এখন সেকেন্ড যেটা এইটা। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের মেথডের নাম বা কনস্ট্রাক্টর নাম সেম আছে, বাট কল হচ্ছে অন্যটা।
এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা হচ্ছে প্যারামিটারের উপরে প্যারামিটার চেক করে। প্যারামিটার চেক করে। হ্যাঁ, এটা কিন্তু রিটার্ন টাইপের উপরে বেস করেও হয় না, এটা হয় অনলি প্যারামিটারের উপরে বেস করে। এখানে কয়টা প্যারামিটার আছে, এইভাবে আমরা যে কোনো মেথড সাপোজ শো আমরা যদি কিন্তু শো এরও বিভিন্ন ভার্সন বানানো সম্ভব। এইগুলো সম্পর্কে আরো ডিটেইলস যখন মেথড ওভারলোডিং পড়ানো হবে, এখন কনস্ট্রাক্টরের ভিতরে একটু দেখানো দরকার ছিল, সেটা আমি দেখিয়ে দিলাম। স্যার জাভাতে কি ডিস্ট্রাক্টর কল করতে হয় নাকি অটোমেটিক হয়ে না, যায়? এটা অটো কল হয়, এটা আজকে আপনাদের আলোচনা করা হবে, আলোচনার ভিতরে আসবে। আজকে হচ্ছে ইনহেরিটেন্সের একটা বেসিক আইডিয়া, এনক্যাপসুলেশনটা শেখানো হবে, আর গার্বেজ কালেকশন সম্পর্কে আইডিয়া আলোচনা করা হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে টুইস্টিং মেথড, এটার কি নাম শুনছেন আপনারা? জি স্যার, ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য। না 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 না, আপনি বুঝতে পারছি, টুইস্টিং এটা না, এটা হচ্ছে টুইস্টিং একটা মেথড। এটা হচ্ছে অবজেক্ট প্রিন্ট করার জন্য ইউজ করা হয়। দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, শো মেথডটা আমাদের আর লাগতেছে না, আমরা এটাকে প্রত্যেক অবজেক্টকে প্রিন্ট দেওয়ার জন্য ওর একটা, আচ্ছা তার আগে আপনাদের এটা আমি আগে দেখাই মেথড। আমরা যদি এইটা করি, সাপোজ এখানে অবজেক্ট যেটা আছে, অবজেক্টটাকে যদি প্রিন্ট দিয়ে দেই, রহিম এই অবজেক্টটাকে যদি প্রিন্ট দিয়ে দেই, তাহলে কি হবে কেউ বলতে পারবেন? জানি না স্যার দেখেন, কি হবে স্যার, এই তো নিচে একটা কি হ্যাঁ, আসছে। এখানে কোনো একটা ভ্যালু আসছে, ওর বাই ডিফল্ট কিছু একটা সেট করা আছে। সো এটা একটু খেয়াল করেন, আপনাদের এমসিকিউ বা শর্ট শর্ট কোশ্চেন যে কোনো জায়গায় আসতে পারে, বা আপনাদের যখন ল্যাবের ভাইভা হবে তখন ধরা হইতে পারে যে যখন একটা অবজেক্টকে প্রিন্ট দেওয়া হয় তখন ওই অবজেক্টের ইনহেরিটেড বা ওই অবজেক্টের একটা টুইস্টিং মেথড আছে। ওই টুইস্টিং মেথড যেটা, ওইটা কল হয়। আমরা হচ্ছে মেথড ওভাররাইটিং একটা কনসেপ্ট আছে, সেটাও শিখবো আজকে, একটু বলে রাখি। ওভাররাইটিং মানে হচ্ছে আমাদের একটা একটা মেথড ডিফাইন করা আছে, এখন ওইটাকে যদি আমরা আবার মডিফাই করি তাহলে ওইটাকে বলা হয় ওভাররাইট। সো যেটা বলা হচ্ছে যে আমরা যে স্টুডেন্ট নামে একটা ক্লাস বানিয়েছি, এই যে কোনো ক্লাস বানালে এই ক্লাসটা কিন্তু ডিফল্ট ভাবে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন। আমরা যে কোনো অবজেক্ট যদি বানাই, যে কোনো ক্লাসের অবজেক্ট যদি বানাই, ওই ক্লাসটা সবসময় বাই ডিফল্ট ভাবে অবজেক্ট আর একটা ক্লাস আছে, এটা হচ্ছে জাভার মাদার ক্লাস। সবাই কিন্তু ওই ক্লাসটাকে এক্সটেন্ড করে, এটা আমরা দেখতে পাই না, বাই ডিফল্ট ভাবে প্রত্যেকটা ক্লাস আমরা যে ক্লাসটাই বানাই এটা অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে। আর ওই অবজেক্ট ক্লাসের ভিতরে এই টুইস্টিং মেথডের ডেফিনেশনটা দেওয়া আছে। তাহলে এই যে আমরা এখানে দেখতেছি স্টুডেন্ট এক্সটেন্ডস ম্যান, এটা আমরা এক্সটার্নালি একটা সিলেক্ট করছি, কিন্তু বাই ডিফল্ট ভাবে স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট যে ক্লাসটা এটা অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে আছে, ওর ভিতরে টুইস্টিং এর ডেফিনেশনটা দেওয়া আছে। আমরা যখন এইটাকে আবার আমরা এখানে লিখব পাবলিক ভয়েড টুইস্ট্রিং, তখন আমরা কি করলাম, আমরা হচ্ছে ওই যে মেথডটা আছে ওইটাকে আমরা ওভাররাইড করতেছি। ওভাররাইড করলাম। হ্যাঁ, ওভাররাইড মেথড ওভাররাইডিং, ওভাররাইট বাট এটা হলো ওভাররাইডিং। আচ্ছা, আমাদের কি মেথড লেখা কোনো ভুল গেল? ভয়েডে এরর দেখাচ্ছে কেন, নাকি দিতে হয় না? রিটার্ন টাইপ ইজ ইনকম, আচ্ছা সরি, এখানে ভয়েড দেওয়ার দরকার না, জাস্ট ইসের মতোই কনস্ট্রাক্টর যেরকম, নাকি পাবলিকও দেওয়া লাগবে না? রিটার্ন টাইপ ফর দ্য মেথড, হোয়াট এভার, এটা যখন দেখে নিব। আচ্ছা, এ সমস্যা নেই, এখানে দেখালে দেখা এরর। যখন আমরা টুইস্টিংটা লিখবো তখন হচ্ছে অবজেক্ট ক্লাসের ভিতরে যে টুইস্টিংটা লেখা আছে ওইটা আমাদের ওভাররাইট হবে। এটাকে বলে মেথড ওভার রাইডিং, রাইটিং না, রাইডিং। সো আমরা মেথড ওভারলোডিংটাও একটু জানছি, মেথড ওভার রাইটিংটা একটু জানছি। আমরা যখন স্লাইডে দেখবো তখন ইন ডিটেইলস জানবো। ইনহেরিটেন্স পড়াতে গেলে এই বিষয়গুলো একটু জানার দরকার হয়। আচ্ছা, স্লাইডটা একটু বের করি, এটা এক্স্যাক্টলি আপনার
এর কি মনে আছে টুইস্টিং লেখার ফরম্যাট কিরকম ছিল? সিতে তো ছিল না স্যার টুইস্ট। সিতে ছিল না। আচ্ছা তাহলে একটু দাঁড়ান, আপনাদের ইন ডিটেইলস তো আজকে একটু ওভারভিউ দেওয়া হচ্ছে ইনহেরিটেন্সের উপরে, যাতে পরের দিনের ক্লাসের সময় কোনো প্রবলেম না হয়। স্লাইডটাতে ডিটেইলস থাকার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, টুইস্টিং আমরা আজকে থাক, আজকে না দেখি। আমরা নেক্সট ইন্টারনেটে দেখা যাবে না স্যার? হ্যাঁ যাবে। এইটাই তো একজন প্রোগ্রামারের কাজই হচ্ছে কিন্তু এরর বাদলেই তখন নিজে নিজেই চেষ্টা করা। যদি আপনি নিজে না পারেন তাহলে অনলাইনে সার্চ করে প্রবলেমটা বের করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখতেছি। তার আগে আপনাদের আরো কিছু জিনিস একটু পড়িয়ে আসি। আচ্ছা ওইটা আমরা লাস্টের দিকে এসে করব। গার্বেজ কালেকশনের কনসেপ্টটা একটু আমরা পড়ে আসি। আচ্ছা আপনারা হয়তো বা কনস্ট্রাক্টর যেমন নাম শুনছেন, সিতে আর সি প্লাস প্লাস আর একটা জিনিস ছিল, তার নাম ছিল ডিস্ট্রাক্টর। এই জিনিসগুলো আমি আপনাদের এই জন্য দেখাচ্ছি না, এগুলো সবই পড়ানো হয়ে গেছে আপনাদের। ফার্স্ট ক্লাসে যখন আমি কোডিং করিয়েছিলাম তখন এইগুলো বিষয় আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে সব বুঝিয়েছিলাম। চাইলে আপনারা এখান থেকে একটু পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। আচ্ছা স্ট্যাটিক মেথড সম্পর্কে কি আপনাদের বলা হয়েছে? মনে হয় না স্যার। তাহলে স্ট্যাটিক মেথডটা কাদের পড়ালাম? আপনাদেরই তো পড়ানোর কথা। আচ্ছা আমরা যখন অবজেক্ট ছাড়া একটা জিনিস ইউজ করতে, আচ্ছা একটু ওয়েট করেন, আমরা এই প্রবলেমটা সলভ করে আসি। 1 মিনিট ওয়েট করেন আপনারা। আচ্ছা আপনারা কি শুনতে পান? জি স্যার। ওকে ঠিক আছে। আসলে আপনার এই মানে আগে থেকে কোডিং করে না রাখলে হঠাৎ করে প্রবলেম হলে তখন টাইম নষ্ট হয়, এই জন্য আগে থেকে কিছু করে রাখলে সুবিধা হয়। যাই হোক সমস্যা নাই। স্লাইডে যেখানে ছিলাম আমরা ওই জায়গাটাতে ফিরে আসি। আচ্ছা স্ট্যাটিক মেথড সম্পর্কে আপনার যদি বলা না হয়ে থাকে তো এখান থেকে বলি। যদি আমরা যদি আমরা একটা অবজেক্ট তৈরি না করে ওই 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 ক্লাসের কোনো জিনিস ইউজ করতে চাই, তাহলে আমাদের স্ট্যাটিক মেথড ইউজ করার দরকার হয়। সাপোজ আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, টুইস্টিং মেথড থাক। অবজেক্ট শো করার জন্য টুইস্টিং মেথডটা দরকার হয়, এটা আপনাদের নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আরো কিছু কনসেপ্ট আছে। সাপোজ আমরা যদি এখান থেকে স্টুডেন্ট যে ক্লাসটা আছে, স্টুডেন্ট ক্লাসটার কোনো কিছু ইউজ করতে চাই, তাহলে কি অবজেক্ট না বানিয়ে ইউজ করা সম্ভব হবে? না স্যার। না হবে না। কিন্তু যদি স্ট্যাটিক কোনো কিছু হয় তাহলে সম্ভব হবে। সাপোজ আমি এখানে স্টুডেন্টের ভিতরে পাবলিক স্ট্যাটিক, সাপোজ আমি সাম নামে একটা ফাংশন তৈরি করলাম, যেটা দিয়ে আমি সামেশনের কাজ করতে পারবো। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড সাম। তো এর ভিতরে আমরা কি করলাম, দুইটা নাম্বার ইনপুট নিব, ইন্টিজার বি। ওকে আমরা এখানে একটা প্রিন্ট দিয়ে দিলাম।
ওকে, দেখেন এখানে স্ট্যাটিক দেওয়ার ফলে আমাদের কি সুবিধাটা হলো, আমরা এখন কোনো ধরনের অবজেক্ট তৈরি না করে শুধুমাত্র স্টুডেন্ট ডট সাম, এখানে দুটো ভেরিয়েবল আমরা দিলাম 4 আর 5। যদি 4 আর 5 আমরা এখান থেকে দেই, এটাকে আমরা হাইড করে রাখি, তো আমাদের এখানে সাম আসলো 9। যদি আমরা অবজেক্ট তৈরি না করে ক্লাসের কোনো কিছু ইউজ করতে চাই তাহলে অবশ্যই এটাকে আমাদের স্ট্যাটিক করা লাগে। আমরা যদি কোনো অ্যাট্রিবিউট যেটা আছে ওইটাকে যদি স্ট্যাটিক লিখে রাখি তাহলে আমরা অনলি ক্লাসের নাম ইউজ করে ওই অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস পাবো, অ্যাট্রিবিউটে অ্যাক্সেস পাবো। আচ্ছা, তাহলে কি স্ট্যাটিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের? স্যার স্ট্যাটিক মেথড। আচ্ছা, আপনাদের 20 জনের মতো উপস্থিত ছিলেন কিন্তু এখন কমে গিয়েছে। আচ্ছা, তো আর 2 মিনিট পরে দেখি আর কেউ জয়েন করে কিনা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি। আচ্ছা, এই যে এল নামে একজন আছেন, আপনাদের তো প্রথম দিকেই বলা হয়েছে বা সব স্যাররাই বলে আপনারা কাইন্ডলি আপনাদের আইডির লাস্টের পোর্শনটা লিখে রাখবেন, আর এরকম সাংকেতিক নাম দেওয়ার দরকার নাই এখানে। সরি স্যার, অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য এই করছি। ওকে, তো আপনার নামটা ঠিক করেন। ওকে, যারা অ্যাটেন্ডেন্সে দেখবেন নাম নাই তারা কমেন্ট করে দিবেন। আচ্ছা, যার নামটা এখনো এল আছে উনি কিন্তু এখনো ঠিক করেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক করেন। ওকে, আচ্ছা তাহলে স্ট্যাটিক এর বিষয়টা আপনারা বুঝলেন। স্লাইডে অন্য একটা এক্সাম্পল ইউজের মাধ্যমে করা আছে, এটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের অন্য একটা এক্সাম্পল ইউজ করে শেখালাম। আচ্ছা, এই স্লাইড যেটা আছে এটা আপনাদের এই যে এই পেজটা আপনাদের পড়ার দরকার নাই, জাভা এপিআই এন্ড কোর জাভা ক্লাসেস, এটা দরকার নেই। আমরা অটোমেটিক গার্বেজ কালেকশনের জিনিসটাতে চলে আসি। দেখেন যখন স্যার একটা এটা দরকার নেই কেন স্যার? হ্যাঁ, এটা আপাতত আপনাদের লাগবে না, এই যে যে জিনিস পড়াচ্ছে এর সঙ্গে এটা সম্পর্কিত না। আচ্ছা গার্বেজ কালেকশন বা ইনহেরিটেন্স এই দুটোর সাথে সম্পর্কিত না, এজন্য বলছি লাগবে না এখন। এটা তো আমার স্লাইড না, আমাদের একজন টিচারের, আমাদের ভার্সিটির একজন মানে স্কুল না ইউনিভার্সিটির একজন টিচারের বানানো, উনি হয়তো বা কোনো কারণে বানিয়েছিলেন। এটা আমরা যখন আরো ফার্দার অ্যাডভান্স লেভেলে যাব তখন এসে শিখবো। একটা স্যার একটু অবজেক্ট, নামাজ হ্যাঁ অবশ্যই একটা অবজেক্টের যখন কোনো রেফারেন্স আর ইউজ হবে না, the object does not have a reference and cannot be used in future. সাপোজ আমার একটা অবজেক্ট, আমি দেখেন কোডিং এ একটু, কোডিংটা কোথায় গেল, কোডিং এর আমি ফার্স্টে সাপোজ এই যে স্টুডেন্ট করিম আমি এটা তৈরি করে রাখছি, কিন্তু এইটা আমি কোনো জায়গায় ইউজ করলাম না। সাপোজ 500 লাইনে কোড লিখলাম, এই করিম আর কোথায় ইউজ হলো না, তাহলে এই গার্বেজ কালেক্টর জাভা ভার্চুয়াল মেশিন যেটা আছে, যেটা আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে, সেটা আমাদের এই যে অবজেক্টের রেফারেন্সটা এটাকে সে অটোমেটিক ডিলিট করবে, বিকজ এইটাকে নেক্সট টাইম আর কোথাও ইউজ হয় নাই, যাতে করে আমাদের এক্সট্রা মেমরি ইউজ না হয়। The object becomes a candidate for automatic সি প্লাস প্লাস সম্ভবত এটা অটোমেটিকলি হয় না, আমাদের ডিস্ট্রাক্টর ইউজ করা লাগে যখন ইউজ শেষ হয়ে যায়। এখানে আমরা ডিস্ট্রাক্টর ইউজ করে নিজেরা ম্যানুয়ালিও ডিলিট করা যায়, আর যদি কোনো একটা রেফারেন্স অনেক সময় ইউজ না হয় তাহলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। Java automatically collects garbage periodically and release the memory used to be used in future, মানে বলতেছে এটা সার্টেন টাইম পিরিয়ড পর পর জাভা অটোমেটিক্যালি এটা চেক করে যে কোন রেফারেন্সটা ইউজ হয়নি ফিউচারে, সেগুলোকে ডিলিট করে দেয়।
তাহলে যদি আপনার জাভা গার্বেজ কালেকশন সম্পর্কে কিছু লিখতে আসে লিখতে পারবেন তো? আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আমরা এটা একটু দেখি। As shown in the previous figure, আচ্ছা ফিগারে কি আছে আমার জানার দরকার নাই। The assignment of statement, সাপোজ আমরা দুটো অবজেক্ট বানিয়েছিলাম C1 আর C2। আচ্ছা আমরা দেখে আসি নাহলে সমস্যা করে না। এই দেখেন এখানে দুটো অবজেক্ট বানানো আছে, সার্কেল ক্লাস আছে, সার্কেল ক্লাসে দুইটা অবজেক্ট বানানো আছে আমাদের C1 আর C2। দুইটার ভিতরেই নিউ। আচ্ছা আরেকটা জিনিস তো বলেন তো দেখি, নিউ অপারেটর তো আমরা ইউজ করি, তাহলে নিউ অপারেটরের কাজটা কি? এটা তো হয়তো আপনাদের বলা হয় নাই, তো আপনারা তো জানার কথা যেহেতু আগেও একটা কোর্স করছেন। সি সি প্লাস প্লাসে তো নিউ ছিল না স্যার, নিউ ছিল না, ওকে। তা ইউজ কেউ করি কি, নাই। আচ্ছা কেউ কি বলতে পারবেন যে নিউ যে লিখি অবজেক্ট তৈরি করার জন্য নিউ লিখি, নিউ এর কাজটা কি? স্যার নতুন অবজেক্ট তৈরি করতেছে এই জন্য মনে হয়। ওকে, এটা তো আপনার একটা ওভারঅল জেনারিক অ্যান্সার, আমি স্পেসিফিক অ্যান্সার চাচ্ছি। না স্যার জানেন না স্যার। আচ্ছা নিউ অপারেটর হলে অবজেক্ট তো তৈরি হবেই। আমি এখান থেকে আমাদের এক্সাম্পল থেকে বুঝিয়ে আসি। নিউ স্টুডেন্ট যে আমরা লিখি, এখানে কি হয় দেখেন, আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে ইন্টিজার টাইপের বা স্ট্রিং টাইপের এবং কিছু মেথড আছে। এদের জন্য একটু তো স্পেস দরকার অবশ্যই আমাদের। মেথডের জন্য কম লাগুক বেশি লাগুক, অ্যাট্রিবিউট গুলোর জন্য যেহেতু ডাটা রাখবে এদের জন্য তো অবশ্যই মেমোরি কিছু স্পেস দরকার হয়। এই স্পেসটুকু অ্যালোকেট করে নিউ অপারেটর। যে জায়গাটুকু দরকার এই অবজেক্টটাকে রাখার জন্য ওই জায়গাটুকু অ্যালোকেট করবে এবং ওর যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা রিটার্ন দিবে এবং সেই অ্যাড্রেস যেটা ওইটাই রহিম যে ভেরিয়েবল এখানে সেভ থাকে। বুঝতে পারছেন যে নিউ অপারেটরের জি কাজ স্যার। কি? ওকে, তাহলে আমরা এখানে দুইটা সার্কেল যদি বানাই তাহলে কিন্তু দুইটার জন্য আলাদা আলাদা মেমোরি অ্যালোকেট হবে, এটা C1 আর C2 তে থাকবে। আমি যে এক্সাম্পল গুলো করালাম আপনাদের ইক্লিপসে এই রিলেটেড জিনিসই আসবে। স্লাইডে কি আছে এটা আপনারা পড়বেন, পড়লে নিজেরাই বুঝতে পারবেন। আমার এক্সাম্পল যদি বোঝেন তাহলে স্লাইডও অটোমেটিক বুঝবেন। সো আমি যে টাইপের এক্সাম্পল করিয়েছি এই টাইপের জিনিসই আপনাদের এক্সামে দিব। তো তাহলে এখানে দেখেন এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ইউজ করছি C1 = C2। যখনই আমরা C1 = C2 লিখলাম দ্যাট মিন্স C2 যে ভেরিয়েবল এইটা আগে যে অবজেক্টটাকে রেফার করে ছিল এইটার আর কোনো এক্সিস্টেন্স। আচ্ছা আর একটু ক্লিয়ার করি আপনাদের, যখনই আমরা C1 এর ভিতরে C2 টা রাখলাম তাহলে C1 প্রথম যে অবজেক্টটাকে রেফার করে ছিল ওইটার কিন্তু আর কোনো রেফারেন্স ইউজ হচ্ছে না। সাপোজ আপনি লিখলেন a = 5 b = 3, যখন a = b লিখবেন তখন a এর ভিতরে আগে যে ভ্যালুটা ছিল এটা কিন্তু হারিয়ে যাবে, ওইটা কিন্তু আর খুঁজে পাবেন না। বুঝতে পারছেন কথা? জি আরেকবার বলি, a = 5 আছে আর b = 3 আছে, যখন a = b লিখবেন তখন a আর b দুইটা ভ্যালুই হয়ে যাবে 3, এর ভ্যালু যে 5 ছিল এটা কিন্তু হারিয়ে যাবে। সো এই রকম কেসটা আমাদের এখানে ঘটবে। C1 = C2, তাহলে C1 আগে যে অবজেক্টটাকে রেফার করে ছিল সেটা হারিয়ে গেল, হারিয়ে গেলে এখন C1 C2 দুটোই একটা অবজেক্টকে রেফার করবে। আচ্ছা, the object previously referenced by C1 is no longer useful, এটা আর কোনো ইউজফুল না। তখন আমাদের জাভা ভার্চুয়াল মেশিন বা তোমার জাভা এই জিনিসটা একটা সার্টেন টাইম পর পর চেক করে যে কোন অবজেক্টটা ইউজফুল বা ফিউচার ইউজ হচ্ছে বা হচ্ছে না। এরকম যে অবজেক্ট গুলা ইউজ হবে না সেগুলোকে ডিফাইন করে গার্বেজ হিসেবে এবং সেগুলোকে অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। আচ্ছা তাহলে আশা করি আপনারা গার্বেজ কালেকশনের বিষয়টা বুঝতে পারছেন। ওকে জি তাহলে স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আজকে আমরা এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স সম্পর্কে মোটামুটি বেসিক আইডিয়াটা পেয়েছি। নেক্সট ক্লাসে এই যে আমাদের ইনহেরিটেন্স এর একটা বড় স্লাইড আছে
এইটা আমরা শিখে ফেলবো এবং তখন এই যে ওভারলোডিং, ওভাররাইডিং এগুলো আরো সব ক্লিয়ার হবে। আর আপনারা আপনাদের এর ভিতরে যে কাজটা হবে নেক্সট ক্লাসের আগে যদি কারো Eclipse ইনস্টল করা না থাকে ইনস্টল করবেন এবং যে বেসিক কোড গুলো শেখানো হয়েছে অল্প অল্প এগুলো সবই প্র্যাকটিস করবেন। আর স্যার আপনাদের অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়ে গেছে স্যার? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে স্যার। এইটা আপনাদের ভাবার দরকার নাই। আজকে আপনাদের স্লাইড কম পড়ানো হয়েছে। যেগুলো পড়ানো হয়েছে এগুলো হচ্ছে বেসিক একটা উদাহরণ দিয়ে শিখালাম। এরপরে যাতে নেক্সট ক্লাসে এসে আমি থিওরি পড়ালে আপনাদের বুঝতে কষ্ট না হয়, যাতে বুঝতে পারেন আচ্ছা আমরা তো কোডিং এগুলো স্যার শিখছিলাম। 316 রোল নাম্বার ছিল স্যার, ও বলছিল স্যার নেট কম আছে তাই বের হয়ে গেছে তাই বলছিল। ও আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, আপনার কেউ একজন ওনার কমেন্টটা এখন বললে হয়তো আমি ভুলেও যাইতে পারি। আমি যখন ছবিটা পোস্ট দিব আপনাদের অ্যাটেন্ডেন্সের, নিজে একটু কমেন্ট কমেন্ট দিয়ে দিবেন যে কেউ একজন। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস সম্পর্কে আপনার কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে করেন। আমরা হচ্ছে নেক্সট দিন ইনহেরিটেন্স তো শেষ হয়েই যাবে। তারপরে আপনার ওভারলোডিং, ওভাররাইডিং যে কনসেপ্ট গুলো আছে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবগুলোই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে এখানে যে কোডটুকু করা আছে এটা অনেক ছোট কোড, এইটুকু আমি আপনাদের দিব না। আপনারা নিজেরা এইটুকু বাসায় বসে প্র্যাকটিস করবেন। যে আচ্ছা বাসায় আর যে জিনিসগুলো প্র্যাকটিস আপনারা করবেন সেটা হচ্ছে সাপোজ আরেকটা কনস্ট্রাক্টর বানালেন। সাপোজ এরকম চিন্তা করলেন যে ম্যানের ভিতরে আমি আরেকটা কনস্ট্রাক্টর বানাবো, সেটা কিভাবে বানানো যায়, এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। বা বিষয়টা এমন হতে পারে আমি ৩টা ক্লাস না নিয়ে ২টা ক্লাসে যে মেইন মেথডটা আমি ডেমোর ভিতরে রাখছি, এটাকে আমি কিভাবে স্টুডেন্টের ভিতরে নিয়ে কাজটা করা যায়। তাহলে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে এই বিষয়ে? আচ্ছা, আরেকটা জিনিস অ্যাসাইনমেন্টের কথা আপনাদের বলছিলাম মনে হয়। বলছে আসলে সবাই সব ব্যাচ কে তো বলা হচ্ছে, আপনাদের বলছি কিনা জানি না। একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্টটা কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে জমা দেওয়া লাগবে। কোনো ধরনের ছবি উঠায় বা জিপ ফরম্যাটে দিলে অ্যাকসেপ্টেড হবে না। সো আপনারা যারা পিডিএফ বানাতে পারেন না, আপনাদের কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা অনলাইন থেকে দেখে যে স্ক্যানার বা অন্য যে কোনো এতে কিভাবে পিডিএফ বানাই, এটা আপনারা শিখে নিবেন। স্যার অ্যাসাইনমেন্ট কি পিসিতে লিখলে হবে স্যার, মানে মানে না ওয়ার্ডে? না না, পিসিতে না, অ্যাসাইনমেন্ট হাতে লিখতে হবে। আপনাদের আপনাদের জন্য সুবিধা করে দিচ্ছি স্যার আপনাদের ফোন নেই তো স্যার, ছবি তুলতে গেলে সমস্যা হয়, ফোন ধার করে নিয়ে এসে ছবি তোলা লাগে স্যার। মানে ফোন নাই আপনার? না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আপনি তো সমস্যা নাই, আপনাকে তো সিটি মানে সিটিতে আপনার লিখে জমা দেওয়া লাগবে না। আপনার সিটিটা গুগল ফর্মেই হবে, সবই অনলাইনে করতে পারবেন। অ্যাসাইনমেন্ট তো আর আপনার ইনস্ট্যান্টলি দেওয়া লাগে না, আমি 10 দিন টাইম দিয়ে দিব। 10 দিনের ভিতরে আপনি লিখে যখন সময় সুযোগ হয় আপনার ফ্রেন্ডের বা কারো কাছ থেকে ফোন এনে পিডিএফ বানিয়ে আপনার এসে নিয়ে নেবেন পিসিতে। ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে স্যার। অ্যাসাইনমেন্ট তো ১ সপ্তাহ 10 দিন টাইম পাবেন আপনারা। হয়তোবা নেক্সট উইকের ক্লাসের শেষে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি এবং টাইম দিয়ে দিলাম যে এই কদিনের ভিতরে জমা দিবেন। আর সিটিটা লাস্ট উইকের দিকে যে হবে আরো কিছু পড়িয়ে নিই, তখন এমসিকিউ শর্ট কোশ্চেন মিলাই একটা সিটি নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট উইকে দেখা হবে। ইনহেরিটেন্স টোটালি শেষ হয়ে যাবে। তারপর আচ্ছা আমাদের আপনাদের লাস্টের দিকে যেহেতু অ্যাপলেট শেখানো হইতে পারে। অ্যাপলেটের নাম শুনছেন? জি স্যার নাম শুনছি কিন্তু কাজ কি জানি না স্যার। আচ্ছা, ঠিক আছে, মানে এটা দিয়ে জাভার হচ্ছে GUI অ্যাপ্লিকেশন বানাইতে হয়। GUI বোঝেন? গ্রাফিক্স স্যার ইউজার গ্রাফিক্যাল ইন্টারফেস। ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, হ্যাঁ। এটা আপনাদের লাস্টের উইকে দেখানো হবে। আর আপনাদের যদি ল্যাব ভার্সিটি খুললে হয় তখন আপনাদের ছোটখাটো একটা GUI দিয়ে একটা প্রজেক্ট দিয়ে দিব। ধরেন সাপোজ ক্যালকুলেটর বানাইতে দিলাম বা এরকম কিছু একটা দিলাম, তো আপনারা সহজেই সেগুলো বানাতে পারবেন। আপনাদের প্রেশার হবে না। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সঙ্গে। স্যার আপনিও ভালো থাকবেন। ওকে।